ফেলুদা করাটা খুব কঠিন এবং লোকে যে ভাবে যে খুব সহজ, মানে ফেলুদা হলেই চলবে, সেটা নয়। এআইয়ের ধারে কাছেও যাওয়া উচিত হবে বলে আমার মনে হয় না। প্রডিউসাররা বলতেন যে না না ওটা ছোটদের ছবি, ওটার কোনো বক্স অফিস নেই। আমার মনে হয় না যে ফেলুদা কোনোদিন ওই দিকে পা মারাতো আর কি। এখন যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এই যে লেগাসি, এই যে হেরিটেজ, এটা মেনটেন করা আমরা অ্যাফোর্ড করতে পারি না সত্যি কথা বলতে। সন্দেশের পুঁজি একেবারেই নেই। ফেলুদা বাংলায় না পড়াটা ক্রিমিনাল বলে আমার মনে হয়। যে বাঙালিরা যদি বাংলা না পড়ে ফেলুদা, তাহলে আর কি হবে। নমস্কার, জি24 ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সম্পর্কে আমি কি বলবো, আমরা বরঞ্চ কথা দিয়েই শুরু করি। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত পরিচালক সন্দীপ রায়। আর সন্দীপদা, আজকে আমরা জানি সবাই যে নয়ন রহস্য রিলিজ হতে চলেছে, এবং ফেলুদা নিয়ে আমি যদি কথা বলি, সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদা চরিত্র, কিন্তু ফেলুদা নিয়ে আপনার কেরিয়ার গ্রাফটা এমনভাবে ফেলুদার সঙ্গে জড়িয়ে, তো এতগুলো সিনেমা করার পর, এত কিছুর পর আপনার কি মনে হয় যে ফেলুদা আপনাকে সারা জীবনে কি দিল? সুনাম নাকি সমালোচনা নাকি সফলতা? কারণ ফেলুদা করাটা খুব কঠিন এবং লোকে যে ভাবে যে খুব সহজ, মানে ফেলুদা হলেই চলবে, সেটা নয়। কিন্তু ফেলুদা এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা আইকনিক লেভেলে চলে গেছে যে যখন আমরা করি তখন ভীষণ সচেতন থাকতে হয় আর কি, যাতে পান থেকে চুন না খসে। সেটা একটা তো ব্যাপার আছেই। আর দ্বিতীয়ত মানে আমি চেষ্টা করেছি যে গল্পটা যাতে না হয়, মানে ডিস্টর্টেড না হয়, সেটা ভীষণ চেষ্টা করেছি। আর ফেলুদা আমার সবসময় মনে হয় যে ফেলুদা করার সময় একটা ক্লাসিক্যাল মেজাজটা মেনটেন করা উচিত, কারণ উনি এমন একটা বেঞ্চমার্ক তৈরি করে গেছেন সোনার কেল্লা এবং জয়বাবা ফিল্মাতের পর, যে ওটাকে খুব একটা মানে নষ্ট করতে আমরা দিতে চাই না আর কি। কিন্তু সকলকে তো খুশি করা অসম্ভব, সেটা আর হয়ে ওঠে না। কিন্তু ফেলুদা করতে ভীষণ ভালো লাগে। আর এখন আস্তে আস্তে মানে আমরা যেটা করছি, ফেলুদাকে নিয়ে যেটা করা যায়, যেটা ব্যোমকেশকে নিয়ে করা যায় না, ব্যোমকেশের পিরিয়ডটা মেনটেন করতেই হয় এবং সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং পিরিয়ডের সঙ্গে এমনভাবে জড়িয়ে পুরো ব্যাপারটা, বিষয়টা। তো ফেলুদাকে নিয়ে আমরা একটু ওই দিক থেকে একটু এক্সপেরিমেন্ট করতে পারি। মানে এখনকার যেমন আমরা যেটা করছি, যা ফেলুদা করছি, সবই যে সময় তোলা সেই সময়কারই গল্প আর কি। কিন্তু মানে কারণ বাবা যে সময় গল্পগুলো লিখেছেন সে সময় ফিরে যাওয়াটা অসম্ভব, কারণ তাহলে আর মানে ফেলুর বাড়ির বাইরে আর যাওয়া যাবে না, মানে সবটাই প্রায় সিজিআই করতে হবে আর কি, এখন রাস্তাঘাটের যা অবস্থা। আপনি ফেলুদাকে অনেক কিছু দিয়েছেন, যেমন আপনি এই যে নতুন জেনারেশনের কাছে যাওয়ার জন্য মোবাইল ইউজ, যেটা এখন যে কোনো মানুষ দাঁড়ালে তো মোবাইল ইউজ করতোই, কিংবা আমরা যে সিধু জ্যাঠাকে যেভাবে পড়েছি, সিধু জ্যাঠা যে আমাদের এই প্রজন্মের গুগল, সে তো সকলেরই। সিধু জ্যাঠাকে এখনো প্রয়োজন, আমার মনে হয় এখনো প্রয়োজন, কারণ গুগলের কে সব জিনিস পাওয়া যায় তা কিন্তু নয়, এবং সব যে সঠিক জিনিস পাওয়া যায় তাও নয়। গুগল অনেক ভুল ভালো অবশ্যই বলে, কারণ আর কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আমার মনে হয় এখনো সিধু জ্যাঠার প্রয়োজন আছে, সেটা কথা নয়। কিন্তু আবার কিছু কিছু জন্য সিধু জ্যাঠার কাছে এখন আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এই নয়ন রহস্য করবেন কেন ভাবলেন, এবং অনেকটা সময় পরে আপনি? না, অনেকটা সময় মানে আমার পরপর দুটো ফেলুদা করার কোনোদিনই ইচ্ছা হয় না আর কি, কিন্তু অনেক সময় বিপাকে পড়ে করতে হয়েছে। ফেলুদা করতে ভীষণ ভালো লাগে, সেটা কথা না, কিন্তু একটু মাঝে মাঝে স্বাদ বদল করতেও ইচ্ছে করে। তো সেটাই আমরা প্ল্যান করেছিলাম যে হত্যাপুরীর পর একটা অন্য কিছু করবো, তারপর আবার ফেলুদাকে ফিরিয়ে আনবো, কারণ সবই নির্ভর করছিল এই নতুন ট্রায়োকে লোকেরা অ্যাকসেপ্ট করছে কিনা। ইন্দ্রনীল, আয়ুষ এবং অভিজিৎ, এই তিনজনকে এই ট্রায়োকে অ্যাকসেপ্ট করছে কিনা। একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু হলো হত্যাপুরীর পরে, সেটা হয়েছে, তাই আমি নিশ্চিন্ত হয়েছিলাম যে ঠিক আছে, তাহলে পরে এদেরকে নিয়ে আরেকটা ছবি করা যায়। কিন্তু পরপর দুটো করলাম আমি এর জন্য, অভিনবের জন্য, যে বাচ্চাটির জন্য। কারণ হত্যাপুরীতে অভিনব একটা খুব ছোট্ট রোল করেছিল, হত্যাপুরীর গোড়ার দিকে একটা ছোট ছেলের একটা ভূমিকা ছিল, একটা মানে
মেন প্রি ক্রেডিটস যেটাকে বলি। তো সেখানে অভিনব কোনোদিন আগে ক্যামেরা ফেস করেনি, এই প্রথম ক্যামেরা ফেস করলো, এবং আমি একেবারে হতচকিত হয়ে গেছিলাম ওর ইন্টেলিজেন্স এবং ওর টেকনিক্যাল ওই ব্যাপারটা দেখে আর কি। তো আমি ভেবেছিলাম এই রে, একে তো বেশি বড় হয়ে গেলে তো মুশকিল, একে তো ভীষণ নয়ন মানাবে। তো তারপর আমি ভাবলাম যে দেখি যদি এই তিনজনকে, আমাদের এই নতুন ফেলু টিমকে লোকের অ্যাকসেপ্ট করে, তাহলে অভিনবকে নিয়ে একটা করা যায়, নয়ন রহস্য করা যায়, খুব বেশি বড় হয়ে যাবার আগে, কারণ এটা ভীষণ চট করে বড় হয়ে যায় এই বয়সে। তো যে কারণে নয়ন রহস্য করা। আর তাছাড়া নয়ন রহস্যর মধ্যে এই যে বাচ্চাটির একটা অদ্ভুত ক্ষমতা, সেটাও খুব ইন্টারেস্টিং। আর একটা এই ছবির একটা মোটামুটি প্যান ইন্ডিয়া লুক আছে, মানে এর মধ্যে মানে হিন্দি ভাষীও চলে আসছেন, সাহেবও চলে আসছেন, আমাদের দক্ষিণ ভারতীয় সব অভিনেতারাও চলে আসছেন, কাজেই সেদিক থেকে একটা 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 ভ্যারাইটি ছিল এই গল্পের মধ্যে। সুনীল ভাই, ফেলুদাকে কি হিন্দিতে করার আপনার কখনো কোনো পরিকল্পনা আছে? আমার করার পরিকল্পনা নেই, কিন্তু কেউ যদি করতে চান নিশ্চয়ই আমি অবশ্যই সেখানে আমার মানে, কিন্তু দেখতে হবে যে কিভাবে যাতে ডিস্টর্টেড না হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি তারা আমরা জানি যে আপনি যে কজন পরিচালক এখন কাজ করছেন, আপনি তাদের মধ্যে টেকনিক্যালি ভীষণ স্ট্রং। সবাই বলেন যে আমি সেটা সবাই বলেন যে এখন খুব ভালো, খুবই ভালো, না আপনাকে সবাই বলেন যে আপনি টেকনিক্যালি স্ট্রংগেস্ট। তো আপনি কখনো, এখন তো আমরা আমাদের এআই এর দিকে এগোচ্ছি, তো আপনি কি কখনো এরম ভেবেছেন যে ফেলুদাকে একটা এআই চরিত্র তৈরি করার, যাতে এটা আরো আগামী 100 বছর থেকে যায়? না, 100 বছরে তো আর আমরা থাকবো না, কাজে কি হচ্ছে না হচ্ছে তাতে তো সেটা নয়। কারণ এআইটা একটা মানে দুটো দিক আছে, তার একটা ভালো দিকও আছে, একটা ভয়ঙ্কর দিকও আছে, কাজেই সেদিকে না যাওয়াটাই ভালো বলে আমার নিজের বিশ্বাস। কাজেই না অতটা আর তাহলে তো ফেলুদার অনেক নতুন গল্প লিখতে হয়, মানে যদি এআই এর কথাই ভাবা যায়, এখনো ফেলুদার বেশ কিছু গল্প করা বাকি, কাজেই সেগুলো না আমি বলতে চাইছি যদি এআই এর চরিত্র হিসেবে কিছু তৈরি করতে চান, মানে ফেলুদার চরিত্র। না, আমার ইচ্ছে নেই, আমার একেবারে ইচ্ছে নেই, কারণ সেটা খুব একটা মানে এখনো এটা খুব ভালো পর্যায়ে যায়নি জিনিসটা, মানে পারফেক্ট পর্যায়ে যায়নি, যেটা বাইরে হয়তো গেছে, বাইরে অবশ্যই গেছে, কারণ বাইরে অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে একজন অভিনেতা হয়তো একটা ছবি করতে করতে হঠাৎ চলে গেলেন, তার কিছু শট এরকম করে, মানে বাইরের টেকনোলজি যেখানে পৌঁছে গেছে সেটা তো অসম্ভব একটা জায়গায় পৌঁছে গেছে, মানে বাইরে আপনি যা চাইছেন সব করতে পারছেন, কিন্তু এখানে যা চাইছেন সব করতে পারছেন না, কিন্তু সেখানে একটা বাজেট বিরাট একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে। কাজেই না, এখন অবধি মোটেই নয়, মানে এর ধারে কাছেও যাওয়া উচিত হবে বলে আমার মনে হয় না। আরেকটা দর্শকরা জানেন কিনা আমি ঠিক শিওর নয়, তবে আমরা জানি যে কমিক্স নিয়ে যদি এই শহরে মানে আর কি পড়াশোনা কারোর প্রচুর থাকে, তারপর কিছু লোক আমি জানি যাদের এখনো খুবই পড়েন, এবং না আমার মানে অবশ্যই একটা ইন্টারেস্ট রয়েছে, অবশ্যই কালেক্টর আমি কিন্তু নই, কিন্তু আমি নিছক মানে কমিক্স, বাট আপনি ভীষণ ইন্টারেস্টেড এবং আপনি এই ব্যাপারে একদম মানে আর কি জ্ঞান রয়েছে আপনার প্রচুর। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছিলাম যে ফেলুদাকে নিয়ে তো অনেক রকম কাজ হলো, মানে বড় পর্দা হলো, ছোট পর্দা হলো, ওয়েব সিরিজ হচ্ছে, অ্যানিমেশনে কখনো ভেবেছেন? বা অ্যানিমেশনও হয়েছে, অ্যানিমেশনের মাঝখানে একটা অ্যানিমেশন যতকাণ্ড কাঠমান্ডুতে একটা অ্যানিমেশন হয়েছিল আমার যতদূর মনে পড়ছে। তো না মানে অ্যানিমেশন সিরিজ যেভাবে আপনার সিরিজ একটা হবার কথা ছিল সেটা আলটিমেটলি কিন্তু হয়নি, মানে সে বহুকাল আগের কথা। অ্যানিমেশনে এক সময় হয়েছে, একটা কথা আমি জানি, কিন্তু তারপর সেটা আলটিমেটলি মানে সেটা একটা সিরিজ হয়নি। আর ফেলুদা কমিক্স তো বেরোচ্ছে, মানে বাংলা কমিক্স, আমি অ্যানিমেশন মুভির কথা না, অ্যানিমেশন মুভি এখন ফেলুদা নিয়ে কোনো কাজ হচ্ছে বলে আমার জানা নেই, মানে অবশ্যই আমি জানতাম। আচ্ছা দাদা, অনেকেই বলে যে মানে বলছেন এখন ইন্ডাস্ট্রির পরিচালক অভিনেত্রীরা যে প্রচুর পরিমাণে নাকি মানে সত্যি রিসেন্ট টাইমে হয়েছে গোয়েন্দা গল্প হচ্ছে, এবং ফেলুদা, ব্যোমকেশ, ছড়াছড়ি মানে কিরিটি, সবর প্রচুর
গোয়েন্দা গল্প হচ্ছে। তা আপনার কি মনে হয় যে এই গোয়েন্দা গল্পের আধিক্যের জন্য কি দর্শক একটু গোয়েন্দা গল্প কম গ্রহণ করছেন, নাকি কি বিষয়? না, আমার মনে হয় এমনিতেই একটা ডিটেকটিভ ফিকশনের প্রতি বাঙালিদের একটা তো দুর্বলতা আছেই, সেটা আছে, বহুদিন থেকে আছে। কিন্তু মানে ছবি যে খুব একটা হতো এক সময় তা কিন্তু নয়। কারণ আমার তো মনে পড়ে না যে বাবার চিড়িয়াখানার পর আর ব্যোমকেশকে নিয়ে একটা দুটো হয়তো হয়েছে, কিন্তু ফেলুদা মানে বড় পর্দায় করার জন্য আমরা তো একেবারে মানে ঘাম ছুটে গেছে আমাদের প্রডিউসার পেতে। কিন্তু মানে তখন সকলেই বলতেন যে মানে সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথ হয়ে যাওয়ার পরেও সব বলতেন যে, প্রডিউসাররা বলতেন যে না ওটা ছোটদের ছবি, ওটার কোনো বক্স অফিস নেই, আর কোনো হিরোইন নেই, কোনো গানা বাজনা নেই, কিছু নেই, কাজী ওটা তো। তারপরে মানে আমরা কিন্তু গেটটা খুলে দিই বোম্বেটের থেকেই, কারণ তারপর থেকেই কিন্তু ভীষণ একটা, তারপরে আর পেছনে তাকাতে হয়নি যে মানে তখন প্রডিউসাররা খুব হতচকিত হয়ে গেছিলেন যে এই ছবিটা কি করে এতদিন চলছে। তো তারপরে হ্যাঁ, কারণ আমার মনে হয় যে হোক না, মানে কোনো অসুবিধা নেই, বিদেশেও তো হয় প্রচুর ডিটেকটিভ ফিকশন নিয়ে ছবি হয়। আগাথা ক্রিস্টি নিয়ে তো ওই চলেছে, টেলিভিশনে হচ্ছে, বড় পর্দায় হচ্ছে, আবার নতুন করে হচ্ছে, পুরনো ছবিগুলো আবার রিমেক হচ্ছে। কাজে ওটার একটা থাকবে, একটা পপুলারিটি থাকবে বলে অনেকে যেটা বলে থাকেন, যেটা আমিও ফিল করি, আমার মাঝে মাঝে মনে হয়, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কেই ফেলুদা হিসাবে করতাম, কিন্তু অনেকেই বলেন যে এই জেনারেশন তো কনফিউজড হয়ে যাচ্ছে, একবার একজনকে দেখছে ফেলুদা, আবিরকে দেখছে, তারপর দেখছে এখন ইন্দ্রনীলকে দেখছে, ওদিকে আপনি বানাচ্ছেন না বাট অন্য একজন টোটাকে নিয়ে বানাচ্ছেন। তো এইটা আপনার কি মনে হয়, মানে এইখানে কি ফেলুদার গ্রহণযোগ্যতাটা একটু কমে যাচ্ছে? আমার মনে হয় যে সিনেমাটা একটু, সিনেমা বড় পর্দার যে মজাটা সেটা ছোট পর্দায় কিছুতেই পাওয়া যাওয়া হয় না, সেটা হয় না। কাজে বড় পর্দার রাইটগুলো মোটামুটি আমরা রেখেছি, তো কাজেই আমার মনে হয় একটু অবশ্যই হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমার মনে হয় না তাতে খুব একটা মানে ইমেজটা ড্যামেজড হচ্ছে বলে আমার নিজের খুব একটা মনে হয় না। কারণ বড় পর্দায় যেহেতু মোটামুটি একটা আমরা চেষ্টা করে চলেছি, অন্তত সকলে সেটা নাও ভালো লাগতে পারে, কিন্তু আমরা চেষ্টা করে চলেছি যাতে ওই ফেলুদার এসেন্সটা থাকে। আপনাদের যে ট্রেলার আপলোড হয়েছে সেখানেই অনেকে নিচে লিখেছে যে আপনি একজন ভালো পরিচালক, কিন্তু আপনি শুধু ফেলুদাই বানাচ্ছেন, তো অন্য ছবিতে মানে এবারই তো এর সামনে অন্য ছবি হবে, ফেলুদা আর হবে না। যে ফেলুদাকে এখন একটা সুবিধা হয়ে গেছে যে এই টিমটা মোটামুটি বয়সের দিক থেকে ঠিক আছে, 1-2 বছরে খুব একটা ম্যাটার করবে বলে আমার মনে হয় না। কাজেই এরপরে অন্য কিছু হবে, তারপর আবার হয়তো ফেলুদাকে ফিরিয়ে আনা হবে, ইমিডিয়েটলি নয়। আচ্ছা, একটা মজা করেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ফেলুদা তো বাঙালির আইকন, এবার এখন যারা বাঙালির মোটামুটি নাম করেছেন বা রয়েছেন, যারা এই মুহূর্তে রয়েছেন, আমাদের তারকা বলি আমরা যারা, তাদের সবার কাছে ভোটের অফার আসছে। তো সাপোজ যদি ফেলুদার কাছে ভোটের অফার আসতো, তাহলে কি ফেলুদা ভোটে দাঁড়াতো? এটা আমি বলতে পারবো না, খুব মুশকিল। তাহলে মানে যিনি স্রষ্টা তাকে প্ল্যানচেট করে ডাকতে হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। না কি মনে হয়, আপনি তো ফেলুদা আমি এই বিষয়ে না, আমার মনে হয় না, কারণ মানে তাই বোধহয় ফেলুদা এখনো অবিবাহিত আর কি, যে মানে কনসেন্ট্রেশন বা ওই দিক থেকে মানে ওটা একটু গোলমাল হয়ে যায়, আর বড্ড বেশি লাইমলাইটে চলে আসার একটা ব্যাপার থাকে আর কি, সেটা তো থাকেই। যে কারণে একজন ডিটেকটিভের পক্ষে যতটা লো প্রোফাইলে থাকা যায় তত ভালো, বেশি লাইমলাইটে চলে এলে তো একটু মুশকিল হয়ে যায়। কাজেই মানে আমার মনে হয় না যে ফেলুদা কোনোদিন ওই দিকে পা মারাতো আর কি। আচ্ছা, আমি এই রিসেন্ট নয়ন রহস্য ট্রেলারটা দেখলাম, সেখানেও অনেকে দেখলাম লিখেছেন যে ফেলুদার উচ্চারণ নিয়ে, কথা বলার উচ্চারণ নিয়ে তাদের একটু আপত্তি জানিয়েছে। সেটা সব সময় থাকবে, কারণ সেটা থাকবে, সেটা হত্যাপুরীর সময়ও ছিল। এখন আমার মনে হয় যে ট্রেলার দেখে একটা জিনিস জাজ করাটা ঠিক নয়। আমার মনে হয় ট্রেলার তো নানান সিনের থাকে, কাজেই আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়েছে। দাদা, আপনি সত্যজিৎ রায়ের ছেলে, মানে আমরা কিংবদন্তি বলি, বাট সত্যজিৎ রায় ইজ এন ইনস্টিটিউশন।
তো আপনি তারই লিগাসি নিয়ে এগিয়েছেন এবং আপনার নিজস্ব একটা কেরিয়ার গ্রাফ আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, মানে সত্যজিৎ রায় অ্যাজ এ ফাদার আপনি আর না, এখন যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে এই যে লেগাসি, এই যে হেরিটেজ, এটা মেনটেন করা, মানে ওর কাজগুলো রক্ষা করা। শুধু যে সত্যজিৎ রায় তা নয়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর অনেকেই রয়েছেন। মানে আমাদের এ বাড়িতে মানে এই রায় পরিবারের যা রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা। প্রথমে আমরা শুরু করেছিলাম ছবিগুলোকে, বাবার ছবিগুলো যাতে ক্ষতি না হয়, তো সেটা আমরা প্রায় 80% সফল হয়েছি। এখন সব ছবি মোটামুটি বাজারে রয়েছে এবং যা রয়েছে দেখার যোগ্য, আর সেগুলোকে আরও ইমপ্রুভ করা হচ্ছে। শুধু ছবি নয়, শুধু ফিল্ম না, যে আঁকা ঝোঁকা লেখা ইত্যাদি, সেগুলো সমস্ত। রিসেন্টলি ওনার যে একটা ওই অ্যাডেড জিঙ্গল খুঁজে পাওয়া গেছে, যেটা উনি একটা ক্যালসিয়াম ট্যাবলেটের জন্য একটা একটা অডিও, যেটার জন্য উনি মিউজিক করেছিলেন। হতে পারে, আমি এটা শুনিনি, কিন্তু ওর এইগুলোকে বাঁচানোর একটা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা একটা রায় সোসাইটি গঠন করেছি, সেই বহুকাল হলো, উনি চলে যাওয়ার পরে 94 সাল থেকে আমরা সেই সোসাইটি চলছে। কাজেই তার কাজ হচ্ছে, এবং এটা মোটামুটি আমাকেই অনেকটা দেখতে হয় যে ওর কাজগুলো যাতে ভালোভাবে সংরক্ষণ করা হয়, সংরক্ষিত থাকে, ডিজিটাইজ করা হয় ইত্যাদি। কাজেই এটা একটা খুব বড় কাজ, খুবই বড় কাজ, যার আমার মনে হয় আমরা সামান্য কিছুটা এখনো করতে পেরেছি, আরও অনেক কাজ। এটা একটা বেশ চাপের বিষয়। এটা প্রথমত একটা এক্সপার্টিজ লাগে, যেটা বাইরের সাহায্য আমাদের নিতেই হচ্ছে। লোকাল সাহায্য আমরা খুব বেশি রকমভাবে পাচ্ছি, যারা রেস্টোর করেন তাদের সাহায্য পাচ্ছি। কাজেই ছবি করার ফাঁকে ফাঁকে ওটাও একটা খুব বড় কাজ, যেটা আমাকে চালিয়ে যেতে হয়। এবং এটা করতে হয় কারণ বহু লোকে বাবার উপর কাজ করছেন, দেশ বিদেশে, তারা নানা রকমের জিনিসপত্র চান যে এই ইমেজটা যদি আমি পাই, ওই ইমেজটা যদি পাই, এই বিষয় নিয়ে কাজ করছি, এই বিষয় নিয়ে যদি একটু আমাদের কিছু সোর্স দিতে পারেন, তো সেগুলো আমরা দিই। এখান থেকে আমার একটা আর কি মনে হচ্ছে, সেটা হচ্ছে যে সন্দেশ পত্রিকার ভবিষ্যৎ কি? সন্দেশ পত্রিকা এখন মোটামুটি বছরে 4-5 সংখ্যা আমরা বার করতে পারছি, এবং ফর্চুনেটলি এখন অনেকেই এগিয়ে আসছেন সন্দেশকে একটু সাহায্য করার জন্য, যেটা একটা বড় দিক বলে আমার মনে হয়। তো কিন্তু আমরা সকলেই অন্যান্য কাজ করে সন্দেশের কাজ করি, কারণ আমরা অ্যাফোর্ড করতে পারি না, সত্যি কথা বলতে। সন্দেশের পুঁজি একেবারেই নেই। আমাদের পত্রিকা চলে পুজো সংখ্যার বিজ্ঞাপন, যা আমরা পাই তার থেকে বাকি সংখ্যাগুলো চলে। লেখা যে আসে না তা না, লেখা আসে। একটা বাজারে সুনাম রয়েছে, অনেকেই লেখা পাঠান সন্দেশের জন্য, অনেকেই আঁকেন, এবং আমরা যে ভীষণ একটা সাংঘাতিক পেমেন্ট করি বা ভীষণ রেমিউনারেশন দিতে পারি তাও নয়, কিন্তু সন্দেশের প্রতি একটা ভালোবাসা এখনও রয়েছে। তো যে কারণে চলছে, একটা ডিজিটাল এডিশন করতে পারলে সব থেকে ভালো হয়, কিন্তু তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার জন্য কিছু লোকজন দরকার, সেটা আমরা অ্যাফোর্ড করতে এখনো পারবো না। যদি খুবই কষ্টে সৃষ্টে চলছে, কিন্তু আমরা খুবই লেগে থাকি আর কি পত্রিকাটার পেছনে। হ্যাঁ, যদি সেরকমই পাওয়া যায় তাহলে ডিজিটাল, তাহলে ওটার একটা আলাদা শাখা করতে হবে, যে ওই একটা গ্রুপ, একটা টিম করতে হবে। সেই টিমটা আমরা এখনো অ্যাফোর্ড করতে পারি, আমাদের যা টাকা পয়সা তাকে অ্যাফোর্ড করতে পারি। রাইট। এখন একটা ভীষণ ট্রেন্ড বলবো না, ভীষণ কথা হচ্ছে এটা নিয়ে, যে বাঙালি তার নিজস্বতা হারিয়েছে। এই জেনারেশনের এখন যারা আর কি স্কুল কলেজে পড়ে, তাদের দেখা, পড়া, শোনা, সব প্রক্রিয়াটাই বদলে গেছে। তো ফেলুদাকে তাদের উপযোগী করে তুলতে কোনো প্ল্যান রয়েছে, কোনো কিছু করার? না, এটা তো পড়াটা তো কমে যাচ্ছে, একেবারেই কমে যাচ্ছে। এবং একটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে যে বাঙালি পরিবারে ফেলুদা ইংরেজি ট্রান্সলেশনে পড়ছে এখন, সেটা একটা হয়েছে। সেটা হবে কেন, যদিও ইংরেজি ট্রান্সলেশনের প্রতি যথেষ্ট খুব ভালো ট্রান্সলেশন হয়েছে ফেলুদার, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আমার মনে হয় যে বাড়ির
অনেকটা মানে আমি বাবা মাকেই দোষটা বেশি দেবো আর কি, যে আর একটু এনকারেজ করতে পারলে বোধহয় ভালো হতো, পড়াশোনাটা আরেকটু করতে পারলে ভালো হতো। আমি পড়াশোনা মানে স্কুলের পড়াশোনা না, অ্যাটলিস্ট মানে লিটারেচারটা মানে মানে বাংলা বই মানে এর তো কোনো তুলনা নেই, মানে এত এত একটা বিরাট একটা মানে ট্রেজার বলতে পারা যায়। কাজেই আর বিশেষ করে ফেলুদা বাংলায় না পড়াটা ক্রিমিনাল বলে আমার মনে হয়, যে বাঙালিরা যদি বাংলা না পড়ে ফেলুদা তাহলে আর কী হবে। এখন সেটা কিছু ইমপ্রুভমেন্ট আমরা মানে চেষ্টা করি, সেটা কতটা সফল হয়েছে আমি জানি না। যে ছবিগুলো দেখে, আমি শুধু আমার ছবি না, সোনার কেল্লা, জয়বাব ফিল্মনাথের কথা আমি বলছি, সেগুলো দেখে যদি আবার এরা বইটা পড়ে, অ্যাকচুয়াল বইটা পড়ে, এবং সেইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যে সেটা সেই ইচ্ছেটা যদি জাগানো যায় তাহলে আমরা অনেকটা সফল। অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলেন, অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।